আইনের মহিমান্বিত দরজার সামনে দাঁড়িয়ে একজন সাধারণ গ্রামের মানুষ। ওই দরজায় পাহারায় দাঁড়িয়ে একজন প্রহরী। গ্রামের মানুষটিকে সে ভিতরে ঢুকতে দেয় না, আবার চলেও যেতে বলে না। প্রহরীর অনুমতির অপেক্ষায় আইনের দরজার পাশেই বসে কাটিয়ে দেয় তার জীবনের বাকি পুরোটা সময়। আদালতের ভেতরে প্রবেশের অপেক্ষায় থাকতে থাকতেই একসময় তার মৃত্যু হয়। চেক কথাসাহিত্যিক ফ্রান্স কাফকার ছোট গল্প বিফোর দ্য ল-এর কাহিনী এটি। রূপক এই গল্পটি আধুনিক বিচার ব্যবস্থার নির্মম বাস্তবতার এক দলিল। কাফকা এই গল্পে দেখান আইনি ব্যবস্থার সেই নির্মম ফাঁদ, যার গোলকধাঁধায় পড়ে প্রতিনিয়ত নিঃস্ব হয় অসংখ্য মানুষ। বিফোর দ্য ল গল্পের সেই সাধারণ মানুষটির মতোই বাংলাদেশের পরেশচন্দ্র দাস ছিলেন জনতা ব্যাংকের ফরিদপুর কর্পোরেট শাখার নিরাপত্তা প্রহরী। এই শাখা থেকেই ২০১০ সালে প্রায় ১ কোটি টাকা চুরি হয়। এই ঘটনায় প্রকৃত অপরাধীদের আড়াল করতে ব্যাংক কর্তৃপক্ষ এবং তদন্তকারী সংস্থা বেছে নেয় সবচেয়ে সহজ টার্গেট প্রহরী পরেশকে। গ্রেফতার করে সাজাও দেওয়া হয় তাকে। তবে কাফকার গল্পের মানুষটির মতোই হাল ছাড়েননি পরেশ। লড়াই চালিয়েছেন দীর্ঘ ১৬টি বছর। অবশেষে ২০২৫ সালের ২৮শে জানুয়ারি টাকা চুরির ঘটনায় পরেশকে সম্পূর্ণ নির্দোষ ঘোষণা করে হাইকোর্ট। কিন্তু ততদিনে অনেক দেরি হয়ে গেছে। রায় প্রকাশের ঠিক ৬ মাস আগে মারা যান পরেশচন্দ্র দাস। দীর্ঘ আইনি লড়াই চালাতে চালাতে ততদিনে নিঃস্ব তার পরিবারও। দীর্ঘ ১৬ বছর লড়াই শেষে ন্যায় বিচার মিললেও তা দেখে যেতে পারেননি পরেশ। কাফকার সেই গ্রাম্য লোক আর পরেশ মূলত একই মানুষ। এই দুজনের সাথেই ঘটে যাওয়া ঘটনা মূলত আইনি কাঠামোকেই দাঁড় করিয়ে দেয় কাঠগড়ায়। প্রশ্ন তোলে, আইন আসলে কি? আইন কি ন্যায়ের সন্ধান দেয়, নাকি এটি নিজেই একটি প্রাতিষ্ঠানিক ফাঁদ? বাংলাদেশের বর্তমান আইন ব্যবস্থার শিকড় প্রথিত ব্রিটিশ ঔপনিবেশিক সময়ে। ১৯৭১ সালে স্বাধীন হলেও বাংলাদেশের আইনি ব্যবস্থা এখনও রয়ে গেছে ঔপনিবেশিক আমলের মতোই দমন ও বৈষম্যমূলক। স্থানীয় রাজনৈতিক ব্যবস্থায় পুলিশ আজও জনগণের সেবকের চেয়ে বেশি শাসকের লাঠিয়াল বাহিনী। ন্যায় বিচার পাওয়া আজও এই দেশে একটি ব্যয়বহুল বিলাসিতা। পদ্ধতিগত জটিলতা ও অবকাঠামোগত সীমাবদ্ধতা এখনও এদেশের বিচার ব্যবস্থার সবচেয়ে বড় ত্রুটি, যেখানে ৪০ লাখেরও বেশি বিচারাধীন মামলার বিপরীতে বিচারকের সংখ্যা মাত্র ২,০০০-এর কাছাকাছি। যে আইনে একজন মানুষের নির্দোষ প্রমাণ হতে ১৬ বছর সময় লাগে, সেই ব্যবস্থা আর মানুষের রক্ষা কবচ থাকে না। তখন সেই ব্যবস্থা নিজেই পরিণত হয় একটি প্রহসনে। বিচারালয় নিয়ে একটি বিখ্যাত প্রবাদ হল, জাস্টিস ডিলেইড ইজ জাস্টিস ডিনাইড। পরেশ দাসের মতো মানুষের কাছে এসে তা হয়ে যায় জাস্টিস ডেলিভার্ড টু এ ডেড ম্যান ইজ নো জাস্টিস অ্যাট অল। বিচার ব্যবস্থার অসারতার এবং আমলাতান্ত্রিক জটিলতার আর একটি জ্বলন্ত উদাহরণ হল বাদল ফরাজি। মাত্র ১৮ বছর বয়সে তাজমহল দেখার স্বপ্ন নিয়ে বেনাপোল সীমান্ত দিয়ে ঢুকেছিল বাদল। এর ২ মাস আগে দিল্লির অমর কলোনিতে ঘটে একটি খুনের ঘটনা। এই ঘটনায় প্রকৃত অপরাধী বাদল সিংয়ের সাথে নামের মিল থাকায় তাকে গ্রেফতার করে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। পৃথিবী দেখতে বের হওয়া এক তরুণের স্থান হল তিহার জেলের অন্ধকার প্রকোষ্ঠে। বিচারে বাদল ফরাজিকে যাবজ্জীবন কারাদণ্ড দেয় দিল্লির আদালত। কারাগারের ৪ দেয়ালে আটকে থেকেই মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক ও স্নাতক পাশ করেন বাদল। ২০১৮ সালে বাদল ফরাজিকে বাংলাদেশে ফেরত পাঠায় ভারত সরকার। ততদিনে শেষ হয়ে এসেছে তার যাবজ্জীবনের মেয়াদ। দেশে এনেই তাকে মুক্তির প্রতিশ্রুতিও দিয়েছিলেন তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী। কিন্তু দেশে ফেরার পর বাদলকে নিয়ে শুরু হয় নতুন এক আইনি প্রহসন। দেখা যায় ভারতের আইনে যাবজ্জীবন মানে ১৪ বছরের কারাদণ্ড, সেখানে বাংলাদেশে ৩০ বছর। প্রশ্ন ওঠে, কোন দেশের আইনে কার্যকর হবে বাদলের সাজা? আইনি অস্পষ্টতায় ভারত থেকে নিজ দেশে ফেরার ৮ বছর পর আজও ঢাকার কেন্দ্রীয় কারাগারের ৪ দেয়ালে বন্দী বাদল ফরাজি। কারাগারের অন্ধকার প্রকোষ্ঠে কাটানো বাদলের জীবন রাষ্ট্র ও বিচার ব্যবস্থার কাছে রয়ে গেছে কেবলই একটি ফাইল হয়ে। বাংলাদেশের আইনি ব্যবস্থায় অর্থনৈতিক বৈষম্য প্রকট। এখানে আইনি লড়াই অত্যন্ত ব্যয়বহুল। ভালো আইনজীবী নিয়োগ, বছরের পর বছর কোর্টের বারান্দায় ঘোরা, পদে পদে অর্থ খরচ একজন বিচার প্রার্থীকে কখনো কখনো আর্থিকভাবে সর্বশান্ত করে ফেলে। আইন কিভাবে আজকের প্রাতিষ্ঠানিক রূপ পেল তা বুঝতে হলে আমাদের যেতে হবে প্রাগৈতিহাসিক মানুষের সমাজে। মানুষ যখন যাযাবর দশা থেকে স্থায়ী হয়েছে, তখনই প্রয়োজন হয়ে পড়েছে নিয়মকানুনের।
তবে ইতিহাসের সবচেয়ে সুপরিচিত এবং সুসংগঠিত প্রথম পূর্ণাঙ্গ লিখিত আইন বলা হয় ব্যাবিলনের রাজা হাম্মুরাবির কোড অফ হাম্মুরাবিকে, যা বর্তমান সময়ের ফৌজদারি দ্বন্দ্ববিধির ধারণার মতো। আধুনিক আইনের ভিত্তি হিসেবে ধরা হয় খ্রিস্টপূর্ব ৫ম শতকে প্রণীত রোমান সাম্রাজ্যের 12 টেবিলকে। রোমানরাই প্রথম রুল অফ ল বা আইনের শাসন এবং নাগরিক অধিকারের ধারণাকে প্রাতিষ্ঠানিক রূপ দেয়। এই ধারণার ভিত্তিতেই পরবর্তীতে জন্ম নেয় ইউরোপীয় সিভিল ল ব্যবস্থার। ইংল্যান্ডে দ্বাদশ শতক থেকে বিচারকদের রায়ের উপর ভিত্তি করে গড়ে ওঠে কমন ল। আইনের সংজ্ঞা দিতে গিয়ে রোমান আইনবিদ উলপিয়ান বলেছিলেন, আইন হলো ন্যায় এবং অন্যায়ের বিজ্ঞান। কিন্তু আইন কি সবসময় ন্যায়সঙ্গত? এই প্রশ্নের উত্তর খুঁজতে ফিরে যেতে হবে সোফোক্লিসের বিখ্যাত ট্র্যাজেডি অ্যান্টিগনিতে। গ্রিক পুরাণের গল্প অবলম্বনে খ্রিস্টপূর্ব 441 অব্দে রচিত এই নাটকটি আজও আইনি দর্শনের এক অমীমাংসিত প্রশ্ন। নাটকের পটভূমিতে দেখা যায় রাষ্ট্রদ্রোহী রাজপুত্র পলিনাইসের মৃতদেহ সমাহিত না করে পশুপাখির খাওয়ার জন্য মাঠে ফেলে রাখার আদেশ দেন থিবসের রাজা ক্রেওন। যে এই আদেশ অমান্য করবে তার শাস্তি মৃত্যুদণ্ড। লিগ্যাল পজিটিভিজম অনুযায়ী সার্বভৌম শাসক ক্রেওনের এই আদেশই আইন। কিন্তু পলিনাইসের বোন অ্যান্টিগনি রাজার আইন অমান্য করে সমাহিত করেন ভাইয়ের লাশ। আইন ভঙ্গের অভিযোগে রাজার সামনে আনা হলে অ্যান্টিগনি বলেন, তোমার এই আইন অলিম্পাসের দেবতারা তৈরি করেনি। মানুষের তৈরি কোনো আইন এত শক্তিশালী হতে পারে না যা ঈশ্বরের অলিখিত এবং অপরিবর্তনীয় নিয়মের উপর প্রাধান্য পেতে পারে। অ্যান্টিগনি রাষ্ট্রীয় আইন অমান্য করে অবস্থান নেন নিজের ভাইকে সমাহিত করার ন্যায় ও নৈতিকতার পক্ষে। পরিণতিতে বরণ করে নেন মৃত্যুদণ্ডের শাস্তি। আর এভাবেই ইতিহাসের সবচেয়ে বড় দ্বন্দ্বটিকে সামনে আনেন অ্যান্টিগনি। মুখোমুখি দাঁড় করিয়ে দেন পজিটিভ ল ও ন্যাচারাল লকে। জন অস্টিন তার বইয়ে ধারণা দেন লিগ্যাল পজিটিভিজমের। তার মতে আইন হলো সার্বভৌম শাসকের আদেশ, যার পিছনে থাকে শাস্তির ভয়। জন অস্টিনের এই সংজ্ঞায় আইনের সাথে নৈতিকতার কোনো বাধ্যতামূলক সম্পর্ক নেই। এইচ.এল. হার্ট বলেন, আইন হলো প্রাথমিক এবং মাধ্যমিক নিয়মের সমন্বয়। আইন বিষয়ে একটি বিখ্যাত রেখা টেনেছেন হার্ট। তার মতে আইন যা তাই। আইন কেমন হওয়া উচিত তা একটি সম্পূর্ণ ভিন্ন প্রশ্ন। হার্টের সংজ্ঞা অনুযায়ী নিয়ম মেনে পাশ হলে কোনো বিষয় অনৈতিক হলেও তা আইন হিসেবে বৈধ। হার্টের মতের বিপরীতে অবস্থান নেন মার্কিন দার্শনিক লন ফুলার। দ্য মোরালিটি অফ ল বইয়ে পজিটিভিজমের বিপরীতে প্রাকৃতিক লয়ের পক্ষে অবস্থান নেন ফুলার। তার মতে আইনে থাকতে হবে একটি ইন্টারনাল মোরালিটি বা অভ্যন্তরীণ নৈতিকতা। আইন হয়ে ওঠার জন্য 8টি শর্ত দেন তিনি। ফুলার মনে করতেন কেবলমাত্র রাষ্ট্রীয় আদেশ বা শক্তির জোরে আইন চলে না, বরং এর পেছনে থাকা উচিত একটি যৌক্তিক ও নৈতিক কাঠামো। অনেক সময় আইন ও ন্যায়কে মনে করা হয় একই মুদ্রার এপিটোপিট, কিন্তু এই দুয়ের মধ্যে আছে বিশাল ব্যবধান। আইন হলো একটি নিয়ম বা পদ্ধতি, আর ন্যায় হলো একটি আদর্শ বা ফলাফল। দার্শনিক অ্যারিস্টটল ধারণা দেন ইকুইটির। মানুষ আইন তৈরি করার সময় পৃথিবীর সব পরিস্থিতি চিন্তা করতে পারে না। তারা এমন একটি সাধারণ নিয়ম তৈরি করে যা অধিকাংশ ক্ষেত্রে কাজ করে, কিন্তু অনেক পরিস্থিতিতে সেই নিয়মটি ঠিকঠাক কাজ করতে পারে না। অ্যারিস্টটলের মতে আইন যখন বাস্তব পরিস্থিতির সামনে অচল হয়ে পড়ে, তখন বিচারকের কাজ হলো আইনের অক্ষর না দেখে উদ্দেশ্য দেখা। আইন যদি এত ত্রুটিপূর্ণই হয়, যদি ন্যায় বিচার দিতে ব্যর্থ হয়, তবে সমাজে আইনের প্রয়োজন কেন? আইন না থাকলে কি হতো? এই প্রশ্নের উত্তর দিয়েছেন সোশ্যাল কন্ট্রাক্ট থিওরির দার্শনিকরা। থমাস হবস বর্ণনা করেন আইনহীন এক সমাজের কথা, যাকে তিনি বলেছেন স্টেট অব নেচার। হবস লিখেছেন, আইন ও রাষ্ট্র না থাকলে কেউ তার শ্রমের ফলের নিরাপত্তা পেত না। ফলে সমাজে থাকতো না কোনো শিল্প, সংস্কৃতি বা ব্যবসা। মানুষের জীবন হতো একাকী, দরিদ্র, নোংরা, পশুতুল্য ও স্বল্পস্থায়ী। আইনহীন সমাজে কেবল চলত জোরজার, মুল্লুকতার নীতি। বিফোর দ্য ল গল্পের মানুষটি দরজার ওপারে কি আছে তা না দেখেই মারা গিয়েছিলেন। কিন্তু আধুনিক সমাজ বা রাষ্ট্র ব্যবস্থা কোনো একক মানুষের ট্র্যাজেডিতে স্তব্ধ হয়ে থাকতে পারে না। আইন কোনো স্বর্গীয় বা অপরিবর্তনীয় বস্তু নয়, এটি মানুষের তৈরি একটি হাতিয়ার। সমাজের প্রয়োজনেই আইনকে প্রতিনিয়ত পরিবর্তিত ও পরিমার্জিত হতে হয়। আইন তখনই ন্যায়সঙ্গত যখন তা সমাজের সবচেয়ে সুবিধাবঞ্চিত ও দুর্বলতম মানুষের অধিকার রক্ষা করার জন্য তৈরি করা হয়। বাংলাদেশের প্রেক্ষিতে পরেশচন্দ্র দাশের মতো মানুষদের বাঁচাতে হলে বেরিয়ে আসতে হবে ঔপনিবেশিক আইনের খোলস থেকে।
আইনি ব্যবস্থার আধুনিকায়ন এবং আইনি প্রক্রিয়াকে দ্রুত ও সময়োপযোগী করতে হবে। তদন্ত সংস্থাকে হতে হবে স্বাধীন, পেশাদার ও রাজনৈতিক প্রভাবমুক্ত। আদালতের দৃষ্টিভঙ্গিকে যান্ত্রিক পজিটিভিজম থেকে বেরিয়ে এসে ধাবিত হতে হবে মানবিক ও প্রাকৃতিক ন্যায়ের দিকে, যাতে আইন সাধারণ মানুষের জন্য ফাঁদ না হয়ে ওঠে ন্যায় বিচার পাওয়ার আশ্রয়স্থল।